সবাইকে হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আমি ডাক্তার আবু সাইদ, হোমিও ডাইজেস্টের টিউটোরিয়াল সেকশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি ডিএসএমএস কোর্সের তৃতীয় বর্ষের অবস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজির একটি টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হচ্ছে অ্যাবনর্মাল লেবার বা অস্বাভাবিক প্রসব। অবস্টেটিক্সের গত পর্বগুলোতে আমি নর্মাল লেবার বা স্বাভাবিক প্রসবের বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি প্রসবের মধ্যে যে অস্বাভাবিকতাগুলো, অ্যাবনর্মালিটিগুলো পরিলক্ষিত হয়ে থাকে সেই সংক্রান্ত বিষয়ের একটি টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এর মধ্যে অনেকগুলো পার্ট রয়েছে, সেই বিষয়টিকে মাথায় রেখে ধারাবাহিকভাবে আপনাদের সামনে এই অ্যাবনর্মাল লেবার বা অস্বাভাবিক প্রসবের বিভিন্ন দিকগুলো তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন প্রথমেই আমরা জেনে নেই অ্যাবনর্মাল লেবারটি আসলে কী বা অস্বাভাবিক প্রসবটি কী। যেটি স্বাভাবিক নয় সেটি অস্বাভাবিক। এই অস্বাভাবিকতাটি প্রসবের ক্ষেত্রে কিভাবে পরিলক্ষিত হয় বা কী ধরনের ঘটনাটি ঘটলে আমরা এই প্রসবকে অস্বাভাবিক প্রসব বলতে পারি বা অস্বাভাবিক প্রসব হবে। যখন একটি স্বাভাবিক ডেলিভারি হয় তখন বাচ্চার ভার্টেক্স, তার মাথার চাঁদি যোনিপথে চলে আসে, কিন্তু যখন ভার্টেক্স ছাড়া মাথা বা শরীরের অন্য কোনো অংশ, যেমন এটি হাত হতে পারে, মুখমণ্ডল হতে পারে, স্কন্দ বা তার কাঁধ হতে পারে, শিশুর কাঁধ হতে পারে, নিতম্ব হতে পারে ইত্যাদি আরও অনেক কিছুই হতে পারে। যদি ডেলিভারির জন্য এগুলো যোনিপথে চলে আসে এবং কোনো জটিলতা ছাড়া যদি প্রসব না হয়, তখন তাকে আমরা অ্যাবনর্মাল লেবার বা অস্বাভাবিক প্রসব বলে থাকি। অর্থাৎ এই ক্ষেত্রে শিশুর ভার্টেক্স না এসে শরীরের অন্য কোনো যে কোনো একটি পার্ট আসতে পারে এবং এই ক্ষেত্রে একটি জটিলতা সৃষ্টি করতে পারে। তখনই মূলত এটি একটি অ্যাবনর্মাল লেবার বা অস্বাভাবিক লেবার বা অস্বাভাবিক প্রসব। এছাড়াও গর্ভবতী প্রসবের সময় তীব্র জরায়ুর সংকোচন থাকা সত্ত্বেও যদি শিশুর উপস্থিতকারী অংশের বা প্রেজেন্টিং পার্টের, অর্থাৎ যে অংশটুকু যোনিপথে এসেছে, জনন পথ দিয়ে কোনো প্রকার অগ্রগতি না হয়, বেরিয়ে আসে, তখন বুঝতে হবে শিশুর প্রসব বাধাগ্রস্ত হয়েছে, বাধাপ্রাপ্ত হয়েছে। আর তখন এটিকে বলা হয় অবস্ট্রাক্টেড লেবার বা প্রসবের প্রতিবন্ধকতা। এই ক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রসব হচ্ছে না, প্রসবের মধ্যে একটি প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। আজকে আমরা এই অবস্ট্রাক্টেড লেবার বা প্রসবের প্রতিবন্ধকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। এই অ্যাবনর্মাল লেবার বা অস্বাভাবিক প্রসবের মধ্যে অনেকগুলো পার্ট রয়েছে, তারই একটি পার্ট অবস্ট্রাক্টেড লেবার বা প্রসবের প্রতিবন্ধকতা। সাধারণত যে সকল বিষয়গুলো অবস্ট্রাক্টেড লেবার বা প্রসবের প্রতিবন্ধকতার জন্য দায়ী হয়ে থাকে সেগুলো নিয়ে মূলত আজকে আমি আলোচনা করব। এই অবস্ট্রাক্টেড লেবারে বা প্রসবের প্রতিবন্ধকতার ক্ষেত্রে একজন গর্ভবতী মাও দায়ী থাকতে পারে। মায়ের কোনো ত্রুটির জন্য এই প্রসবের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে, অথবা পেটে যে বাচ্চা রয়েছে, যে ফিটাস রয়েছে, সেই বাচ্চার কোনো ধরনের অ্যাবনর্মালিটি বা কোনো ত্রুটির কারণেও এই প্রসবের প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে। চলুন তাহলে কি কি কারণে, কিসের জন্য বা কিভাবে এই প্রসবের প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে সেই বিষয়গুলো আমরা জেনে নিই। প্রথমেই জেনে নেই গর্ভবতী মায়ের ত্রুটির, কী ধরনের ত্রুটির জন্য এই প্রসবের প্রতিবন্ধকতা হতে পারে বা কী ধরনের ত্রুটিগুলো থাকলে একটি প্রসবের প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে। অর্থাৎ ডিফেক্টিভ কন্ডিশন অফ দ্য প্রেগনেন্ট মাদার, গর্ভবতী মায়ের কী ধরনের ত্রুটিগুলো এই ক্ষেত্রে দায়ী। যেমন রয়েছে সার্ভিক্সের অত্যন্ত সংকীর্ণতা বা এক্সট্রিম কনস্ট্রাকশন অফ সার্ভিক্সের অত্যন্ত সংকীর্ণতা, অর্থাৎ জরায়ু মুখে যে সার্ভিক্স রয়েছে সেই সার্ভিক্সটি যদি প্রয়োজনের তুলনায় প্রসারিত না হয়, বরং সংকুচিত অবস্থায় থাকে, তখন কিন্তু প্রসবে একটা বাধার সৃষ্টি হয়, প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, বাচ্চা বেরিয়ে আসতে পারে না। তখন একটি স্বাভাবিক প্রসবের মধ্যে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, বাধার সৃষ্টি হয়। এই যখন প্রসব হয় তখন কিন্তু সার্ভিক্সটি যথেষ্ট পরিমাণের সম্প্রসারিত হয়ে যায়। এই সম্প্রসারিত না হয়ে কোনো কারণে, মায়ের শরীরের কোনো ত্রুটির কারণে যদি সেই সার্ভিক্সটি সংকীর্ণ অবস্থায় থাকে, সংকুচিত অবস্থায় থাকে, তখন প্রসবে প্রতিবন্ধকতা দেখা দেয়। বা ইউটেরাস বা ওভারিতে যদি কোনো ধরনের কোনো টিউমার থাকে, তাহলেও কিন্তু এই ক্ষেত্রে আমরা অবস্ট্রাক্টেড লেবারের বা প্রসবের প্রতিবন্ধকতার বিষয়টি দেখতে পাই।
আবার পেলভিস যদি যথেষ্ট পরিমাণে প্রসারিত না হয়, এই ক্ষেত্রে পেলভিসও যদি সংকুচিত অবস্থায় থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু প্রসবের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, অর্থাৎ স্বাভাবিক প্রসব হয় না, প্রসবের মধ্যে একটি বাধার সৃষ্টি হয়। আবার সেই পেলভিসের মধ্যে যদি কোনো ধরনের টিউমার থাকে, এই ক্ষেত্রেও প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এগুলো হচ্ছে মায়ের শরীরের নিজস্ব ত্রুটির জন্য একটি প্রসবের প্রতিবন্ধকতার কারণ। পশ্চাৎ দিকের উপস্থিতি বা প্রেজেন্টেশন অফ দ্য ব্যাক সাইড ডেভেলপড পার্টের বা প্রসূত অংশের যদি দেখা যায় যে ব্যাক সাইডটা সার্ভিক্সের দিকে আসে, তো সেই ক্ষেত্রেও কিন্তু তার আসার কথা ছিল বার্টেক্সটি না এসে যদি তার ব্যাক সাইডটি এই সার্ভিক্সের দিকে আসে, তখনও কিন্তু একটি প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। বা শিশু যদি মায়ের পেটের শিশু যদি আকারে বড় হয়, তখনও কিন্তু অনেক সময় প্রসবের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, স্বাভাবিকভাবে প্রসব হয় না, একটা জটিলতার সৃষ্টি হয়। গর্ভস্থ শিশুর গুরুতর অস্বাভাবিকতা এই ক্ষেত্রে দায়ী হতে পারে। সিরিয়াস অ্যাবনর্মালিটিস অফ দ্য ফিটাস, গর্ভস্থ যে শিশুটি রয়েছে সে যদি কোনো ধরনের কোনো অ্যাবনর্মালিটিতে ভুগে থাকে, কোনো অস্বাভাবিকতা যদি তার মধ্যে পরিলক্ষিত হয়, সেই অস্বাভাবিকতার জন্য কিন্তু স্বাভাবিক প্রসবের মধ্যে একটি প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, যার কারণে তখন সেটি আর নর্মাল লেবার থাকে না, অ্যাবনর্মাল লেবারে পরিণত হয়ে যায়, অর্থাৎ অস্বাভাবিক প্রসব হয়। এই ক্ষেত্রে আমরা দেখতে পারলাম যে বাচ্চা প্রসবের ক্ষেত্রে প্রসবের প্রতিবন্ধকতার জন্য মা যেমন দায়ী হতে পারেন, তেমনইভাবে পেটের যে সন্তান রয়েছে তার বিভিন্ন ধরনের ত্রুটির কারণে, তার বিভিন্ন ধরনের ফল্টনেসের কারণে কিন্তু এই প্রসবের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। তাহলে এই বিষয়গুলো আমরা কিভাবে বুঝবো? এই বিষয়গুলো আমরা প্যাথোলজিক্যাল টেস্টের মাধ্যমে আমরা দেখতে পারি যে পেটের বাচ্চাটি কোন পজিশনে আছে। যদি সে স্বাভাবিক পজিশনে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, যদি স্বাভাবিক পজিশনে না থাকে, সেই ক্ষেত্রে কোনো ধরনের অস্বাভাবিকতা দেখা দেয়, তাহলে কিন্তু পূর্ব থেকে একটি সতর্কতা অবলম্বন করতে হবে। এই ক্ষেত্রে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, এই অস্বাভাবিকতাই হচ্ছে সমস্যা। স্বাভাবিক তো স্বাভাবিক, যখনই স্বাভাবিকের মধ্যে কোনো ধরনের ব্যত্যয় সৃষ্টি হলো, অস্বাভাবিকতা দেখা দিল, তখনই কিন্তু সেটি ত্রুটি হিসেবে পরিগণিত হয়। বাচ্চার ন্যাচারালি তার বার্টেক্সটা সার্ভিক্সের দিকে আসার কথা ছিল, অর্থাৎ স্বাভাবিক প্রসবের ক্ষেত্রে এটিই হয়ে থাকে, কিন্তু সেটি হলো না। সেটি না হয়ে কি হলো, বাচ্চার ব্যাক সাইড বা তার হাত বা স্কন্দ বা পা সার্ভিক্সের দিকে এসে রয়েছে, তাহলে কিন্তু এটি একটি অস্বাভাবিকতা। অবশ্যই প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে একটি অন্তর্নিহিত কারণ থাকে, তাই যখনই একজন মা প্রেগনেন্ট অবস্থায় থাকবে, তার মধ্যে কোনো ধরনের কোনো অস্বাভাবিকতা, কোনো ধরনের কোনো অসুস্থতা, কোনো ধরনের কোনো বাজে সিচুয়েশন, বাজে কন্ডিশন যদি তৈরি হয়, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই খুব সতর্কতার সাথে ওনার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই ক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে তার মধ্যে স্বাভাবিকতা ফিরিয়ে আনলে মা যেমন নিরাপদ থাকবেন, তদ্রূপ অনাগত ভবিষ্যৎ অর্থাৎ শিশুটিও, তার পেটের শিশুটিও, বাচ্চাও কিন্তু খুব নিরাপদে থাকবেন। কারণ অস্বাভাবিকতাগুলোকে স্বাভাবিক কন্ডিশনের মধ্যে ফিরিয়ে আনাই হোমিওপ্যাথির কাজ। এক্ষেত্রে যদি কোনো ধরনের অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, অস্বাভাবিকতা দেখা দেয়, তাহলে কিন্তু সেই অস্বাভাবিকতাকে স্বাভাবিক করার জন্য এই ক্ষেত্রে হোমিওপ্যাথির দ্বারস্থ হওয়া কিন্তু অবশ্যই কর্তব্য। এবং পরবর্তী প্রজন্মকে সুস্থ এবং সবল এবং পৃথিবীতে বাসের উপযোগী করে তোলার জন্য এক্ষেত্রে হোমিওপ্যাথির বিকল্প নেই। এবং তাদেরকে মায়াজম মুক্ত করতে হলে, যেটি বংশানুক্রমিকভাবে চলমান রয়েছে, সেই প্রবাহকে রুদ্ধ করতে হলে এই ক্ষেত্রে মাকে কিন্তু হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসতে হবে। যদিও এই বিষয়গুলো না জানার কারণে, প্রচার না হওয়ার কারণে অনেকে এই বিষয়গুলো জানেন না, কিন্তু এই বিষয়গুলো আমাদের যথেষ্ট প্রচারণার মাধ্যমে একটা গণসচেতনতা, একটা জনসচেতনতা কিন্তু আমাদের মধ্যে তৈরি করা উচিত। অনেক সময় দেখা যায় যে একটি মায়ের প্রেগনেন্সির সময় যে চেক আপ করা হয়, সেই চেক আপে যদি বাচ্চার কোনো ধরনের কোনো অ্যাবনর্মাল পজিশন দেখা যায়, অনেক কিছুই তো ঔষধ দিয়ে সমাধান করা সম্ভব না, কারণ তার পূর্বে সেটার হয়তো তার যে ফরমেশনটা হচ্ছিল, তার যে গঠনটা হচ্ছিল, তখন যদি মাকে ট্রিটমেন্ট করা হতো, কোনো ধরনের কোনো অস্বাভাবিকতা তার মধ্যে দেখা দিয়ে থাকলে সেই সময় যদি সেটাকে সঠিকভাবে নির্মূল করা হতো, তাহলে কিন্তু বাচ্চার এই অ্যাবনর্মাল পজিশন তৈরি হতো না, অস্বাভাবিক পজিশন তৈরি হতো না। কিন্তু যেহেতু সেই টাইমটাতে করা হয়নি, অনেক সময় দেখা যায় যে অনেক কিছু এই টাইমটাতে বাচ্চা যখন একবারে ফরমেট হয়ে গেছে, গঠন হয়ে গেছে এবং একটা নির্দিষ্ট পজিশনে সে অবস্থান নিচ্ছে, তখন কিন্তু আসলে ঔষধের মাধ্যমে অনেক সময় এগুলো সমস্যা সমাধান করা সম্ভব নয়। সেই ক্ষেত্রটিতে আমাদের যদি সার্জারির প্রয়োজন হয়ে থাকে, সেইভাবে কিন্তু আমাদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে। এই ক্ষেত্রে কোনো ধরনের কোনো অবহেলা করা যাবে না, কোনো ধরনের কোনো রিস্ক নেওয়া যাবে না।
বরং একটু অসচেতনতা বা একটু হেয়ালিপনা কিন্তু এই ক্ষেত্রে মা ও শিশু দুইজনের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। তারপর আমাদের যে বিষয়গুলো জানার প্রয়োজন, এই অবস্ট্রাক্টেড লেবার বা প্রসবের প্রতিবন্ধকতা আমরা কিভাবে বুঝবো যে এই প্রসবটির মধ্যে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে কিনা। উপস্থিতকারী অংশ, অর্থাৎ যে অংশটুকু প্রসব দ্বারে এসেছে, যদি দেখা যায় পেলভিসে প্রবেশ না করে, অথবা যদি ওটি তো পেলভিসে প্রবেশ করার কথা, যদি সেটি পেলভিসে প্রবেশ না করে, অথবা যদি জরায়ুর মুখ ধীরে ধীরে খুলে বা সময় পেরিয়ে গেলেও যদি সেটি না খুলে, তাহলে আমাদের বুঝে নিতে হবে যে এর মধ্যে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। একটি নির্দিষ্ট টাইমের মধ্যেও যদি, টাইমের পরেও যদি দেখা যায় যে জরায়ুর মুখ খুলছে না বা বাচ্চাটি প্রসব দ্বারা আসছে না, তাহলে কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে এখানে কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। বা যদি এই ক্ষেত্রে ইউটেরাস প্রসারিত না হয়, সেই ক্ষেত্রেও একটি ঝামেলা তৈরি হবে। ইউটেরাস যে পরিমাণ যথেষ্ট প্রসারিত হওয়ার কথা, সেই পরিমাণ যদি প্রসারিত না হয়, তাহলে বুঝতে হবে যে এখানে একটি প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। এবং বাচ্চা আমরা যদি পূর্বেই চেকআপের মাধ্যমে দেখতে পারি যে বাচ্চা আকার আয়তনের চেয়ে বড়, তখনও কিন্তু একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। এই ক্ষেত্রে আমাদেরকে সজাগ এবং সচেতন থাকতে হবে। যদি সার্জারির প্রয়োজন হয়, তাহলে আমাদের সার্জারির শরণাপন্ন হতে হবে। অবস্ট্রাক্টেড লেবার বা প্রসবের প্রতিবন্ধকতার কারণে যে বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিতে পারে, যেমন মায়ের দিক থেকে জরায়ু ফেটে যাওয়া, মা দেখা যাচ্ছে যে টাইম পেরিয়ে যাচ্ছে, প্রচণ্ড রকমের পেইন হচ্ছে কিন্তু প্রসব হচ্ছে না, তখন মা বেশি রকমের প্রেশার দিলে অনেক সময় জরায়ু ফেটে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। আর যদি জরায়ু সেই সময়টাতে ফেটে যায়, তাহলে কিন্তু একটা জটিলতা দেখা দেয়। জরায়ুর নিষ্ক্রিয়তা বা ইউটেরাইন ইনার্শিয়া, জরায়ু যে পরিমাণে অ্যাক্টিভ থাকার কথা, সেই পরিমাণে যদি অ্যাক্টিভ না থাকে, তাহলেও কিন্তু একটা জটিলতা দেখা দেওয়ার সম্ভাবনা হয়। এবং মায়ের যদি কোনো কারণে মৃত্যু হয়, তখনও কিন্তু একটা জটিলতা দেখা দেয় বাচ্চা প্রসব হওয়ার ক্ষেত্রে। তারপর যে বিষয়টি রয়েছে, ইউরিনারি ব্লাডার ছিদ্র হয়ে যোনি এবং ইউরিনারি ব্লাডার যদি সংযুক্ত হয়ে যায় কোনো কারণে এবং যোনিপথে প্রস্রাব বাহিত হতে থাকে, তখনও কিন্তু একটা প্রসবের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতার একটা জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। এবং এই পুরো বিষয়গুলোকেই কিন্তু আমাদের খুব অবজারভেশনে রাখতে হবে। এবং প্রসবের পূর্ব থেকেই তো মাকে বিভিন্ন ধরনের চেকআপের মধ্যে দিয়ে বাচ্চার পজিশন, মায়ের স্বাস্থ্যগত অবস্থা, সব দিককেই কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। যদি এই ক্ষেত্রে কোনো ধরনের অস্বাভাবিকতা দেখা যায়, সেই ক্ষেত্রেও আমাদেরকে ব্যবস্থা রাখতে হবে, সেইভাবে আমাদেরকে পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে। এবং বাচ্চার যে কন্ডিশন রয়েছে, কোন কন্ডিশনে রয়েছে, সে স্বাভাবিক অবস্থায় রয়েছে, তার প্রেজেন্টেশনটা কেমন, অ্যাবনর্মাল নাকি নর্মাল, এই পুরো বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এইখানে যদি কোনো ধরনের কোনো ফল্টনেস, কোনো ধরনের কোনো ত্রুটি পরিলক্ষিত হয়, তাহলে কিন্তু আমাদেরকে সেইভাবে আগে থেকেই আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। আর এইভাবেই আমরা বিভিন্ন বিষয়গুলোকে পর্যালোচনা করার মাধ্যমে বুঝতে পারবো যে এটি কি নর্মাল লেবার নাকি অ্যাবনর্মাল লেবার। এই ছিল আজকের অবস্ট্রাক্টেড লেবার বা প্রসবের প্রতিবন্ধকতার বিষয়। আগামী পর্বে অ্যাবনর্মাল লেবার বা অস্বাভাবিক প্রসবের অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।